প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেটি পাঠিয়েছে আমাদেরকে ইন্তেমাল কুন্তারিস। কারণবশত তিনি তার জায়গার নাম দেননি। এবার ঘটনায় আসা যাক। চারদিকে মাগরিবের আজান পড়েছে, হসপিটালে রাতের খাবার দেওয়ার তোড়জোড় চলছে স্টাফদের মধ্যে। এমন সময় হসপিটালের নিচতলায় দাঁড়িয়ে আছে অভ্র। বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরও আসছে না দেখে ভিতরের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর খেয়াল করলো এই দিকটায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে এবং গা ছমছম করতে লাগলো তার, এবং চারপাশে অনেকগুলো বন্ধ রুম দেখতে পেল। হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লো সে, এবং রুমের দরজার সামনে বড় করে লেখা লাশ কাটা ঘর, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। বাইরে থেকে রুম বন্ধ থাকায় ভিতরের দিকে কি আছে তা দেখতে পেল না সে। দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অভ্র। এই ছেলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসা বারণ, জানো না সেটা? পেছনে ফিরে তাকিয়ে দেখলো ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে। আচমকা এমন প্রশ্ন করায় সে কিছুটা ঘাবড়ে গেল। একটু হকচকিয়ে বলল, আমার বাবার কাছে এসেছি। তোমার বাবাকে? মর্গের এখানে তোমার বাবা আসবে কোথা থেকে? আমার বাবা ডাক্তার আসাদ শফিক। ও, তুমি শফিক স্যারের ছেলে? স্যার তো নামাজ পড়তে গেছে, এখানে আর কখনো আসবে না। কি দেখতে কি দেখে পরে কি একটা হয়ে যাবে। শেষ কথাটা বেশ গম্ভীর বলে মনে হলো ওয়ার্ড বয়ের। এবং কি বলবো মানে, এবং এখানে কি দেখার আছে যে কিছু হয়ে যাবে আমার? এখানে মাঝে মাঝে অনেক কিছু দেখা যায়, আর এগুলো দেখলে তুমি সহ্য করতে পারবে না। বিংশ শতাব্দীতে অশরীরী বলতে কিছু আছে তা অভ্র বিশ্বাস করে না। ওয়ার্ড বয়ের কথা শুনে অভ্র হেসে ফেললো এবং বলল, এসব পাগলের কথা বলবেন না আর এসব আমায়। এমন আমি বিশ্বাস করি না এসব। তোমরা আধুনিক যুগের ছেলে, এসব বিশ্বাস না করাটাই স্বাভাবিক। আচ্ছা চলো, স্যারের নামাজ মনে হয় শেষ হয়ে গেছে, মসজিদের দিকে রওনা দেই। তবে এখানে না আসাই ভালো হবে তোমার। এবং মসজিদের দিকে আসতেই অভ্র তার বাবাকে দেখতে পেল। নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়েছে এবং অভ্র তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, আমি তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম নিচতলায়, তারপর মর্গের ওই দিকটাতে হাঁটতে হাঁটতে চলে গেছি। কি, তুই ওই দিকে কেন গেছিস? ওইদিকে যাওয়া বারণ, তা জানো না? আমি তো জানতাম না বাবা, ওইদিকে মর্গ আছে। তারপর একজন ওয়ার্ড বয় এসে জিজ্ঞেস করলো, এই ছেলে এখানে কি করো? ওয়ার্ড বয় এবং বেশ অবাক হলেও ডক্টর আসাদ শফিক, এবং কিন্তু মাগরিবের সময়ে ওইদিকে তো কেউ যায় না বাবা। যাদের ডিউটি শেষ তারা এসে নামাজ পড়ে মসজিদে, আর বাকিরা ওয়ার্ডে থাকে ডাক্তারের সাহায্য করার জন্য। এমন কথা শুনে অভ্র চমকে উঠল। তাহলে ওয়ার্ড বয় কে ছিল? তবুও সে এসব না ভেবে বলল, হয়তো কেউ এইদিকে কোনো কাজে গিয়েছিল। অসম্ভব, এই সময়ে ওইদিকে কেউ যাবে না। এবং প্রতিদিন রাত 12টার পর মর্গের দরজা খোলা হয় এবং ভোর 5টায় বন্ধ করা হয়, এবং এরপর থেকে ওইদিকে কেউ যায় না। তাছাড়া আজকে মর্গ বন্ধ। আচ্ছা, ওই ওয়ার্ড বয় দেখতে কেমন ছিল বলো তো? স্বাস্থ্য মোটামুটি ভালো ছিল, বেশ সুদর্শন দেখতে ছেলেটা। হ্যাঁ, ওর বেঁচে সুজয় নাম দেখতে পেলাম। ডাক্তার আসাদ শফিকের মুখটা একটু চুপসে গেল। তিনি মনে হয় কিছু শুনে ভয় পেয়েছেন। কথা এড়িয়ে বললেন, অভ্র, আর কখনো এদিকে যাবে না। এখন বাসায় চলো তাড়াতাড়ি, তোমার আম্মু আমাদের জন্য বসে আছেন। তুমি কি সুজয়কে চেনো? এবং তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে রাখছো আমার থেকে। আমি কাউকে চিনি না, তুমি এখন চলো। এই বিষয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। অভ্র চুপ করে গেল, আর কথা না বলে বাবার সাথে হাঁটতে শুরু করলো। এবং ঘড়িতে সময় রাত 12টা। শহরের ব্যস্ত মানুষগুলো নিজেদের এলিয়ে দিয়েছে বিছানায়, এবং চারপাশে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সব মিলিয়ে পরিবেশ বেশ গা ছমছমে। এবং হাসপাতালের গেট পেরিয়ে অভ্রের পা পড়ল নিচতলার গেটে, এবং তারপর রওনা দিল মর্গের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর দরজার সামনে এসে দাঁড়ালো। এখন আর ভয় লাগছে না অভ্রের, এবং চারপাশে একবার ভালো করে তাকালো। না, আশপাশে কেউ নেই। দরজাটা তালা মারা নেই দেখে বেশ অবাক হলো অভ্র। তবে ভিতরে ঢুকতে পারবে এই ভেবে বেশ খুশি হলো সে, এবং আস্তে করে দরজাটা খুললো, এবং ভিতরে টিমটিমে আলো জ্বলছে। আলো জ্বলতে দেখে অভ্র অবাক হয়ে গেল। বাবা তো বলছে আজ মর্গ বন্ধ, তাহলে ভিতরে আলো জ্বলছে কিভাবে ভাবতে লাগলো অভ্র। এবং দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখতে পেল পুরো রুম খালি, কেউ নেই। স্টিলের টেবিলে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে আছে, এবং ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো সে। ফ্রিজারের সামনে এসে দাঁড়ালো, কাঁপা কাঁপা হাতে ফ্রিজের দরজা খুললো।
সেখানে বিভৎস চেহারার 3টা লাশ পড়ে আছে। সহ্য করতে না পেরে দরজাটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিল। পেছনে ফিরতেই চমকে উঠল অব্র। 4জন লোক চেয়ারে বসে আছে। আরে অব্র সাহেব যে, তোমরা এখানে কখন আসলে? আমি তো রুমে কাউকে দেখিনি। আর আমার নাম কিভাবে জানলে? আমরা এইমাত্র এসেছি। তুমি ফ্রিজার খুলছো তাই আর ডাকিনি তোমায়। এবং তোমার বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমার ছবিও দেখেছি উনার মোবাইলে, তাই তোমাকে চিনতে পেরেছি। এবং তাদের মধ্যে থেকে একজন বলল, আজকে তো মর্গ বন্ধ, তোমরা এখানে কেন? আমাদের আজ ডিউটি নেই, তাই ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দেই। আর হাসপাতালে এটাই সবচেয়ে নিরিবিলি জায়গা, তাই সবাই এখানেই চলে এসেছি। ও আচ্ছা, আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? ও অবশ্যই দিতে পারো। এখানে একটা চেয়ার টেনে বসে পড়ো। অব্র একটা চেয়ার টেনে পাশেই বসে পড়লো। এইদিকে তো কেউ আসে না, আবার এত রাতে তো অসম্ভবই। তুমি এইদিকে পা বাড়ালে কেন? তাদের মধ্যে একজন বলল। এবং অব্র বলে যে মর্গের ভিতরটা কেমন কখনো তা দেখিনি। বাবাকে অনেকবার বলেছি, কিন্তু তিনি আমাকে সঙ্গে নিয়ে যায় না, তাই আজ লুকিয়ে চলে এসেছি। আচ্ছা, সবাই এখানে আসতে বারণ করে কেন বলেন তো? মর্গে যারা মারা যায় তাদের এখানে নিয়ে আসা হয়। অনেকে মাথা কাটা, অনেকে শরীর টুকরো করা, আবার আত্মহত্যা করা লাশ এখানে আসে। এবং একসময় এই লাশগুলো হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। তাছাড়া অশরীরী খারাপ জিনিসগুলো আনাগোনা সবসময় এখানে জায়গায় বেশি থাকে। দিনের বেলায় অনেকের লাশ পড়ে থাকতে দেখা যায়। লোকটার কথা শুনে অব্র হেসে উঠল এবং বলল, আমি এসব বিশ্বাস করি না। তোমরা যদি আমাকে ভয় দেখানোর জন্য এসব বলো, তাহলে বলবো ভুল করছো। এবং আমি এসবে ভয় পাই না। মৃত লাশ জীবন্ত কিভাবে হয়ে উঠবে? তাছাড়া অশরীরী বলতে কিছুই হয় না। তুমি তাহলে এসব বিশ্বাস করো না? যদি এখন তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটে, তাহলে তুমি কি করবে? অভ্রের নিচের দিকে চোখ পড়লো, আর যা দেখতে পেল তা হয়তো ওর দেখা ছিল ভয়ানক দৃশ্য। 4 জনের সবার পানি এবং রক্ত মেজে লাল হয়ে আছে। অভ্র মাথা তুলে তাদের দিকে তাকাতেই বিভৎস হাসি দেখতে পেল। সঙ্গে সঙ্গে রুমের আলোগুলো নিভে গেল। অভ্র চেয়ার থেকে উঠে দাঁড়াতে লাগলো। হঠাৎ কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল। পকেট থেকে মোবাইলের ফ্ল্যাশ অন করতে গেল এবং যা দেখতে পেল তা অভ্র মোটেও প্রস্তুত ছিল না। এবং সাদা কাপড়ে ঢাকা দেওয়া লাশটা আরও কারো নয়। একটু আগে কথা বলছিল যে 4 জন, তাদের মধ্যে একজনেরই। ভয়ে তার গলা শুকিয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ মনে পড়লো বাবাকে কল দেই, কিন্তু নেটওয়ার্ক এখানে পাওয়া যাচ্ছে না। অভ্র শুনতে পেল ফ্রিজারগুলো মনে হয় একটু করে নড়ে উঠল, কিন্তু সেখানে কোনো মৃত মানুষের লাশ কিভাবে নড়বে তা ভাবতে লাগলো অভ্র। অভ্রকে অবাক করে দিয়ে ফ্রিজের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করলো। অভ্রের ভিতর আস্তে আস্তে ভয় জমাট বাড়তে শুরু করেছে। পুরো শরীর ভয়ে যেন অবশ হয়ে গেছে তার, এবং এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল সে। 4 জন লাশ হাঁটতে শুরু করলো এবং শরীরের কারো শরীর শীতল হাতের স্পর্শ পেল অভ্র। নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করলো সে, এবং দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। রুমের আলো আচমকা জ্বলে উঠল। অভ্র দেখতে পেল রুমের সবকিছু আগের মতোই স্বাভাবিক। দরজা ভেঙে প্রবেশ করলো ডাক্তার আসাদ শফিক এবং সঙ্গে 2 জন সিকিউরিটি গার্ড। দৌড়ে এসে অভ্রকে জড়িয়ে ধরলো। অভ্র, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, তুমি বেঁচে আছো। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। বাবা, তুমি একটু দেরি করে আসলে আমি মারাই যেতাম। কি ভয়ানক দৃশ্য, কাঁদতে কাঁদতে বলল অভ্র। এই মর্গের দরজাটা খুবই খারাপ। অনেকে অনেক কিছু দেখে। সন্ধ্যায় ওয়ার্ড বয় সুজয়ের কথা তুমি বললে। খুব ভালো একটা ছেলে ছিল সে, এবং সবাই খুব পছন্দ করত তাকে। কিন্তু আজ থেকে 2 বছর আগে এই মর্গে তার বিক্ষত লাশ পাওয়া যায়। সবার ধারণা হয়তো কোনো কাজে মর্গে একা প্রবেশ করেছিল সে, এবং মর্গে ঢুকতে হলে সাথে কাউকে থাকতে হয়। সেটা সুজয় জানতো না। তবে অনেকে বলে সুজয়কে মাঝে মাঝে এই মর্গের আশপাশে দেখা যায়, এবং হয়তো নিজের ভুল যাতে অন্য কেউ না করে তাই সবাইকে সতর্ক করে। এই জন্য সন্ধ্যায় তোমাকে বারণ করেছিল এই জায়গায় না আসতে। রাতে ঘুমাবার সময় মনটা সায় দিল না। ছোটবেলা থেকে তুমি একঘেয়ে, যা একবার মুখ দিয়ে বলবে তা করেই ছাড়বে। রুমে তোমাকে না পেয়ে সোজা এখানে চলে আসি। অভ্র নিজের ভুল বুঝতে পারলো। কিছু না জেনে এভাবে এত রাতে একা চলে আসা উচিত হয়নি তার। একঘেয়েমি সব জায়গায় প্রয়োগ করলে তার ফল মারাত্মক হতে পারে। সে ভালো করেই প্রমাণ পেল। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। নওগাঁ শহরে একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে। তখন প্রায় রাত 2টা বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক। তার
নাম হাবিব। হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে হঠাৎ দেখলো দুইজন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে এবং তা দেখে সে থামলো এবং একজন হুজুর তার সাথে কথা বলল। হুজুর বলে, ভাই আমরা খুব বিপদে পড়েছি। হাবিব বলে, আপনাদের কি হয়েছে জানতে পারি? হুজুর বলে, সামনে আমাদের এক বন্ধুর একটি লাশ দাঁড়িয়ে আছে, ওই লাশ নিয়ে আমাদেরকে সামনের গ্রামে যেতে হবে, তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবলো, তার মাঝে উনাদের জন্য দয়া হলো এবং আবার কথা বলল এবং হাবিব বলে, আমি আপনাদের পৌঁছে দিব। হুজুর বলল, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুইজন সিএনজিতে উঠে পড়ল এবং কিছু দূর যেতেই হাবিব দেখলো আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব উনার সামনে এসে সিএনজি থামালো। এরপর দুই হুজুর নামলো এবং তিন হুজুর লাশটি নিয়ে উঠলো। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল আর একজন হুজুর ওর কথা বলতে থাকলো। হুজুর বলে, সামনের গ্রামে কতক্ষণ লাগবে? হাবিব বলে, প্রায় 40 মিনিট। হুজুর বলে, তুমি পেছনের দিকে চাইবে না, লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে ভয় পাবে। হাবিব বলে, আচ্ছা হুজুর। তারপর হাবিব সিএনজি চালা শুরু করলো, কিন্তু সে লাশ দেখার জন্য আকর্ষণ অনুভব করলো, কিন্তু সে সাহস পেল না। এরপর 5 থেকে 6 মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পারলো। এক অজানা ভয় তাকে গ্রাস করলো। সে তার মনের ভয় দূর করার জন্য সামনে লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে চাইলো। যে যা দেখতে পারলো, যা দেখে কেন আমরা কোনোদিন কেউ ভাবতে পারি না। সে দেখলো ওই তিনজন হুজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে, কেউ কলিজা, কেউ বা রক্ত পান করছে এবং তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে ভর্তি, তার সারা শরীর ব্যান্ডেজ করা এবং তাকে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে, কিন্তু এই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না। তাকে আজও ওই দিনের ঘটনা তারা দিয়ে বেড়ায়। ঘটনাটি আমাদের পাঠিয়েছে হৃদয় হাসান, নওগাঁ থেকে। তাকে অনেক ধন্যবাদ। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে কেন? আকাশ একগাল হেসে বলল, দোস্ত অনেক দিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটকালের বন্ধু, আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই, প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করার জন্যই এত রাতে সে চলে আসবে বাসায়, তা ভাবতে পারছি না। এই না হলে বন্ধু, তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি, ভিতরে আসবি না? গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসা থেকে বের হতি না? এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আচ্ছা তোর হয়েছে কি বলতো? আসবার পর থেকেই এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলামও একা, কিন্তু এখন খুব ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাইরে? কেন, বাসা থেকে তোকে কি বের করে দিয়েছে? না রে, বাইর করে নাই, আমি বাইর হয়ে গেছি। কিন্তু কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত আমার বাসায় একটু যাবি, আম্মু আমার জন্য খুব কাঁদছে, আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না, এবং তুই কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত, আম্মু খুব কান্নাকাটি করছে। বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলছিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি তুই আমার কাছেই আসিস এবং ভালোই আছিস। সে তাও করেনি এবং রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাইর হলাম এবং পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে, এবং কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে আজব ধারায় কাঁদছেন। আমি খালাম্মাকে কি সান্ত্বনা দিব বুঝতেই পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ,
পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশেই তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। আমি শেষবারের মতো আকাশকে দেখলাম এবং আমার সমস্ত শরীর দুলে উঠল। মনে হচ্ছে সবকিছু দুলছে এবং চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার এক জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালোই আছি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন প্লাবন নামের একজন ব্যক্তি। তাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমি একজন সিএনজি চালকের কাছ থেকে শুনেছি। যেভাবে তার মুখ থেকে শুনেছি ঠিক সেভাবেই উপস্থাপন করছি। সে অনেক আগের কথা। আমি তখন নতুন নতুন সিএনজি চালাই। রাইতে খেপ মারতেই 2টা পর্যন্ত বাজে যায় এবং একদিন রাতের কথা, আমি উত্তরা গেছিলাম যাত্রী নিয়ে। রাত তখন 1টা বাজে। এত রাইতে খেপ পাওয়াটা মুশকিল। একটা সিগারেট ধরাইয়া টানা শুরু করেছি। ঠিক তার 5 মিনিট পর একটা বোরখা পরা মহিলা আমার সিএনজির সামনে আইসা দাঁড়াইয়াছে এবং হাত দিয়ে ইশারা করলো সামনে যাইব। আমি জিগাইলাম কই যাইবেন এবং সে কোনো উত্তর না দিয়া দাঁড়াইয়া রইল। আমি ভাবলাম মহিলাটা হয়তো বোবা, তাই কিছু আর জিজ্ঞেস করলাম না। সিএনজির পিছনের দরজা খুলে দিলাম। মহিলাটি সিএনজিতে বসার পর থেকেই একটা পচা পচা গন্ধ বইয়া গেল এবং আমি বারবার থুতু ফেলাইয়া মহিলার দিকে তাকাই। কোথা হলো এত অন্ধকারের মাঝেও তার চোখ দুটি যেন ঝলঝল করছে। সামনে 4 রাস্তার মোড়, কিন্তু কোন পাশে যাব সেটা জানি না। যেই কাছাকাছি আসি অমনি আমার বাম দিকের ইন্ডিকেটরটা অটো জ্বলে উঠল। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না কেন এরকম হচ্ছে। লুকিং গ্লাসে তাকাইতেই আমি ভয় পেয়ে যাই। পিছনে সেই মহিলাটি নাই। ভালো মতো দেখার জন্য পিছনে ঘুরলাম, দেখলাম মহিলাটি আমার দিকেই তাকিয়ে হাসছে। আমি আর ঠিক থাকতে পারলাম না। সিএনজিটি থামানোর চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই থামছে না। হঠাৎ সামনের হেডলাইটটি বন্ধ হয়ে গেল এবং অন্ধকার দেখতে না পেয়ে সিএনজিটি একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খেলো এবং উল্টিয়ে গেল সেটি। এবং পরের দিন আমার জ্ঞান ফিরল। আমি হাসপাতালের বেডে। একজন লোক জিজ্ঞেস করলো, কি ভাই একা একা অ্যাক্সিডেন্ট করলা কেমনে? আমি তাদের সব কিছু বলি। তারা শুনে বলল, তোমার ভুল হয়েছে, তুমি ওই রোড দিয়ে গেছো। সেদিনের পর থেকে আমি আর বেশি রাত পর্যন্ত সিএনজি চালাই না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন আসিফ হাসান। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। বাইরে বৃষ্টির দাপট আরো বেড়ে গেছে। কারেন্ট চলে গেল আর এমন সময় হঠাৎ দরজায় কেউ নক করলো। একরাশ বিরক্তি নিয়ে সত্যব্রত টর্চ জ্বালিয়ে দরজা খুলতে গেল। অফিস থেকে ফিরে সবে আগামী ঘটনার প্লট নিয়ে বসেছে। হতচ্ছাড়া কারেন্টটা চলে গেল। আবার এই ঝড় বৃষ্টির রাতে কে এলো জ্বালাতে কে জানে। নতুন উঠে এসেছে এই পাড়ায় এবং জায়গাটা শহরের বাইরে হলেও অফিসের কাছে বলে সিদ্ধান্ত। দরজা খুলে দেখে সিক্ত বাসনা এক তরুণী দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। বাইরে অঝোর ধারে বৃষ্টি পড়ছে। সত্যব্রত, কি ব্যাপার? কোনো দরকার আছে? তরুণী বলে, আমি আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই জোরে বৃষ্টি নামলো, তাই ছাতা নিয়ে বেরোয়নি, পুরো ভিজে গেছি। যদি একটু বসতে পারি খুব ভালো হয়, বৃষ্টিটা কমলে বেরিয়ে যাব। সত্যব্রত না বলতে গিয়ে ভাবলো এই অবস্থায় একটা মেয়েকে একা ছেড়ে দেওয়া উচিত হবে না। তাও একটা অদ্ভুত খটকা লাগছিল। পাড়ায় আরো বাড়ি ছিল, সব ছেড়ে ওর কাছেই কেন সাহায্য চাইবে? যাকগে, যা বিপদের সময় সাহায্য করাটাই উচিত। সত্যব্রত, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি তো আলে দিচ্ছি, মাথাটা অত্যন্ত মুছে নিন এবং বুঝতেই পারছেন একা থাকি। তরুণী বলে, অসংখ্য ধন্যবাদ, আপনি সত্যিই হৃদয়বান ব্যক্তি। মেয়েটি মাথা মুছতে মুছতে শান্তনুর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আনলো এবং আবার শান্তনুকে একটু এগোলেই বুঝতে পারবেন বৃষ্টিতে ভিজে মেয়েটা মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে। মোমবাতির আলো একটু ভয়ানকই লাগছিল কিন্তু শান্তনু অত আমল দিল না। টেবিলের ওপর মোমবাতিগুলো নামিয়ে রেখে চেয়ারে বসে পড়ল। তো তরুণী বলে, আপনার কি ডায়েরি লেখার অভ্যাস আছে নাকি? সত্যব্রত বলে, না না, এসব অভ্যাস নেই, আসলে একটু লেখালেখি করি আর কি, কিন্তু ভৌতিক উপন্যাস, সময় কেটে যায় আর মন হালকা থাকে। তরুণী বলে, বেশ তো ভালো, এবং আমিও তো ভূতের ঘটনা দারুণ ভালোবাসি। তা আজকে এই বৃষ্টির দিনে তো ভূতের ঘটনা ভালোই জমে যাবে। আমি একটা ঘটনা বলি, তারপর আপনার থেকে আরেকটা ঘটনা শুনবো। তখন সত্যব্রত বলে, আইডিয়া মন্দ নয়, হয়ে যাক। তরুণী বলে, আচ্ছা আমি শুরু করছি।
বেশ কিছুদিন আগেকার কথা। এই বাড়িতে একজন ভদ্রলোক থাকতেন। একই রকম এক বৃষ্টির দিনে এক মহিলা আশ্রয় নিতে এসেছিল তার বাড়িতে, এবং বাড়ির মালিক ভীষণ মদ্যপ ছিল এবং মেয়েটিকে আশ্রয় দেওয়ার নাম করে তাকে রেপ করেছিল, তারপর খুন করে এই বাড়িতেই নাকি লুকিয়ে রাখে। আজ পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। তবে শুনেছি আজও বৃষ্টির রাতে মেয়েটি আসে নিজের হত্যাকারীকে খুঁজতে, এবং সত্যব্রত বেশ ভয়ানক তো, এবং শুনেই কেমন যেন গায়ে কাটা দিচ্ছে। আবার এই বাড়িতে হয়েছে রাতে শুতে পারলে হয়। তরুণী বলে, বাহ, আপনি ভূতে ভয় পান নাকি? সত্যব্রত বলে, ভয় কেন পাবো? তাহলে তো আমি এতক্ষণে আপনাকে ভূত ভেবে বসে থাকতাম। এবং যা ঘটনা বললেন, হা হা করে তরুণী একটু মৃণময় হাসি দিল, এবং আমি তো এমন একটা ছোট ঘটনা বললাম। সত্যব্রত বলে, সে ঠিক আছে, আপনার ঘটনা তো শুনলাম, এবার আমারটা বলি, দেখুন মজা পাবেন এটা। এবং এই আবহাওয়া বৃষ্টির দিনে ঘটনাটা বলবো। এই বলে শান্তনু তার ঘটনা শুরু করলো। সত্যব্রত আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা, এবং ঘোর বর্ষা এবং সন্ধ্যাবেলায় প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। শান্তনু অফিস থেকে ফিরে ঘটনার খাতায় লিখতে বসেছে। পরের ঘটনার প্লট নিয়ে ভাবনা চিন্তা চলছে। এমন সময় কারেন্টটা দুম করে চলে গেল, আর একই সাথে দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আবার এই ঝড় বৃষ্টির রাতে কে এলো জ্বালাতে কে জানে। নতুন উঠে এসেছে এই পাড়ায়। জায়গাটা শহরের বাইরে হলেও অফিসের কাজের বলেই সিদ্ধান্ত এবং দরজা খুলে দেখে সিক্ত বাসনায় এক তরুণী দরজায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। বাইরে অজর ধারে বৃষ্টি পড়ছে। শান্তনু জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোনো দরকার আছে? মেয়েটি বলে, আমি আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই জোরে বৃষ্টি নামলো, ছাতা নিয়ে বের হয়নি, তাই ভিজে গেছি। যদি একটু বসতে পারি খুব ভালো হতো, বৃষ্টিটা কমলেই বেরিয়ে যাব। মোমবাতির আলোতেও অসাধারণ সুন্দরী লাগছিল। কোথায় কোথায় মেয়েটির আর শান্তনুর ঘনিষ্ঠতা বাড়ে। বৃষ্টির রাত লাস্যময়ী এবং নারী শান্তনুর সংযমে বাঁধ ভেঙে দিয়েছিল। এমন সময় দরজার আবার করাতঘাট এবং মেয়েটির ভিতরে যেতে বলে। দরজা খুলতেই একদল গুন্ডার মতো লোক জোর করে ঘরে ঢুকে পড়ে, এবং ওদের মধ্যে নেতা গোছের লোকটা বলে, এটা ভদ্রলোকের পাড়া, মেয়ে নিয়ে এখানে নোংরামি করা যাবে না। শান্তনু পুরো আকাশ থেকে পড়ে। এমন সময় মেয়েটি ঘর থেকে ছুটে বেরিয়ে আসে, কিন্তু একই হাল করেছে নিজের সে। উস্কো খুস্কো চুল, আলগা করে জোড়ানো শাড়িটা কোনো রকমের লজ্জা রক্ষা করেছে। আঁচলের কাজটা ছিঁড়ে গেছে। মেয়েটি ফোপাতে ফোপাতে বলে, বাঁচান আমাকে, এই শয়তানটা জোর করে আমাকে ভোগ করার চেষ্টা করেছিল। শান্তনু বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে এসে মেয়েটিকে ঝাঁকাতে থাকে। কি বলছো এসব তুমি? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? মেয়েটি ফুপিয়ে চলেছে। নেতা লোকটা শান্তনুকে একধারে সরিয়ে নিয়ে গিয়ে আস্তে করে বলল, শুনুন মশাই, যা হওয়ার হয়ে গেছে। এমন সুন্দরী দেখলে সকলেই একটু চরিত্রহীন হয়ে যায়। যেটা এখন জরুরি সেটা হলো ঘটনাটা চাপা দিতে হবে, মেয়েটার মুখ বন্ধ করার ব্যবস্থা করা যাবে, এবং আপনাকে খালি কিছু মালকড়ি খোসাতে হবে, বাকি আমি দেখে নেব। এবার পুরো ব্যাপারটাই শান্তানুর কাছে পরিষ্কার হয়ে যায়। পুরো ঘটনাটাই সাজানো তাকে ফাঁসিয়ে টাকা আদায় করার জন্য, এবং সে চিৎকার করে ওঠে, সব তোমাদের চক্রান্ত, এক পয়সাও দেব না তোমাদেরকে, এবং যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে। গুন্ডাগুলো মেয়েটিকে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, কালকেই এলাকার সবাইকে জানাবে। ওরা আর এখন যাচ্ছে থানায় রেপ কেসের FIR করতে। খুব ভয় পেয়ে গেছিল শান্তনু, লজ্জায় অপমানে কুকড়ে উঠেছিল মন। সিদ্ধান্ত নিতে খুব একটা সময় লাগেনি। পরের দিন সকালে শান্তনুর ঝুলন্ত দেহ পাওয়া যায় এই পাশের ঘর থেকে। তরুণী বলে, বাহ, ঘটনাটা বেশ ভালো, কিন্তু ঘটনায় ভূত কই? সত্যব্রত বলে, ও আপনি বুঝি খেয়াল করেননি? তা ভূত ছাড়াই ঘটনাটা হোক না, যাই হোক, বাইরে বৃষ্টি ধরে এসেছে, আপনি চাইলে রওনা দিতে পারেন। তরুণী বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর সন্ধ্যাটা দুর্দান্ত কাটলো, আমি তাহলে আসি। এবং সত্যব্রত বলে, আরে আলাপটাই তো হলো না। এবং তরুণী বলে, এই দেখুন কি লজ্জার কথা, আমি শ্রাবণী। সত্যব্রত বলে, আমার নাম শ্রী সত্যব্রত রায় চৌধুরী। মা ডাকতেন শান্তনু বলে। আসলে অপঘাতে মরেছিলাম তো, মুক্তি পাইনি, এই বাড়িতেই ঘুরে বেড়াই। আমি আসি এবার। ধীরে ধীরে সত্যব্রত হাওয়ায় মিলিয়ে যায়। শ্রাবণীর এরপরে আর কিছু মনে নেই। পরের দিন জ্ঞান ফেরার পর দেখে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে শুয়ে রয়েছে। একটা সামান্য মোজা যে এরকম ভয়ঙ্কর আকার নেবে ও ভাবতেও পারেনি। ওর বয়ফ্রেন্ড
শাশ্বতর এক পুরনো বন্ধুর কিছুদিন আগেই এই পাড়ায় ভাড়ায় আসে। ওরা মিলে প্ল্যান করে বন্ধুটিকে ভয় দেখানোর, কিন্তু রাতে এই ঝড় বৃষ্টিতে ওর ভুল করে এই বাড়িটায় চলে আসে এবং তাতেই সব বিপত্তি। যাই হোক, ভূতটা নেহাত ভালো মানুষ ছিল, তাই নহিলে ভূতকে ভূতের ঘটনা শুনিয়ে ভয় দেখাতে গিয়ে বেঘরে প্রাণ হারাতো। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন নীরব, টাঙ্গাইল জেলা থেকে। তাকে অনেক ধন্যবাদ। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। গভীর রাত, মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে গেছে ক্রমশই এবং বাইরে প্রচণ্ড বাতাস বইছে, মনে হয় ঝড় হবে। আমি অফিস থেকে বাড়ি ফেরার জন্য বের হলাম। অফিসে আজ প্রচুর কাজের চাপ থাকায় কারণে রাত জেগে কাজ করতে হয়েছে, তাই এত দেরি। আমার মোবাইলটা বের করে দেখি রাত 2টো বাজে। মোবাইলে আর মাত্র 2 দাগ চার্জ আছে। আমি দ্রুত গিয়ে আমার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম, কিন্তু অবাক করার ব্যাপার, আমার গাড়ি স্টার্ট হচ্ছে না। বেশ কয়েকবার ইঞ্জিনের শব্দ তুলেই থেমে গেলাম এবং আমি কোথায় গন্ডগোল কিন্তু বুঝতে পারলাম না, কারণ গাড়িতে যথেষ্ট পরিমাণে পেট্রোল আছে। তাহলে অন্য কোনো সমস্যায় নিশ্চয়ই, কিন্তু কি সমস্যা আমি তা অনেক চেষ্টা করেও বের করতে পারলাম না। এই রাতের বেলা কোনো গ্যারেজ খোলা পাবো না বলে মনে হয় না, এবং তাই গাড়ি ঠিক করার আশা আমি একবারে বাদই দিয়ে দিলাম। গাড়ি অফিসে রেখেই বের হলাম। দারোয়ান অফিসের গেট খুলে দিতেই কেমন এক অদ্ভুত সুরে বলে উঠলো, স্যার সাবধানে যাইয়েন, রাতের বেলা কওয়া যায় না রাস্তাঘাটে কি হয়। কথাগুলো বলার সময় কেন যেন আমার মনে হলো দারোয়ানের চোখগুলো জল জল করছে। তবে আমি বিষয়টাকে তখন তেমন একটা পাত্তা না দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ইতোমধ্যে বাতাসের গতি বেড়েই চলেছে। বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় হবে বলে মনে হচ্ছে আমার, এবং অফিসের এলাকাটা বড় নির্জন। শহর হলেও গ্রাম এলাকার মতো এখানে সবাই 10:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, আর এই ঝড়ের রাতে কেউ বা শখ করে বাইরে বের হবে। তাই আমি বাড়ি ফেরার জন্য রাস্তায় কোনো যানবাহন পাবো না সেই আশাও করছি না। অগত্যা হাঁটা ধরলাম। হাঁটার সুবিধার্থে মোবাইল ফোনের টর্চটা জ্বালিয়ে দিলাম, তবে বেশিক্ষণ টিকবে না বলে মনে হলো আমার, এবং খুব জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে এবং আমার গায়ে কাঁপুনি ধরে গেল। আমি হাঁটছি। এখন মনে হচ্ছে আজ রাতটা অফিসে কাটিয়ে দিলেই বুঝি ভালো হতো। কেন যে বের হতে গেলাম, কিন্তু কি করার, বাইরে যখন চলে এসেছি বাসায় তো ফিরতেই হবে, তাছাড়া বাসার লোক অনেক চিন্তায় থাকবে। আমি অনেকবার বাড়িতে ফোন করেও কারো ফোন খোলা পাইনি। আমার শীত লাগা বেড়েই যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরেই আমার ফোন বন্ধ হয়ে গেল। এখন রাস্তায় ল্যাম্পপোস্টের হালকা নিয়ন আলোর আমার একমাত্র ভরসা। প্রায় সবগুলো ল্যাম্পপোস্ট নষ্ট হয়ে গেছে। এই 2-1টা ল্যাম্পপোস্ট ভালো দিচ্ছে আলো, এবং তাতে অন্ধকার যেন আরো চেপে বসেছে। মনে মনে নিজেকে গালি দিতে থাকলাম, কেন যে ফোনটা চার্জে দিলাম না। এদিকে 2-1 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যে কোথায় আশ্রয় নেব তার উপায় দেখতে পাচ্ছি না। আশপাশে কোনো বাড়ি ঘরও নেই, শুধু ঝোপঝাড়, বড় বড় গাছে এবং ঘাস পাতায় ভরপুর চারদিক। আমি বৃষ্টিকে উপেক্ষা করেই হাঁটছি। খুব জোরে বৃষ্টি নয় বলেই রক্ষা। হঠাৎ আমার মনে হলো আমাকে কেউ ডাকছে, শুনছেন? হ্যাঁ, একটা মেয়ের রিনরিনে কণ্ঠস্বর শুনতে পাচ্ছি আমি। রাস্তার অপর প্রান্তে চোখ যেতেই দেখলাম মেয়েটিকে, এবং আমি মেয়েটার মুখ ভালোভাবে দেখতে পাচ্ছি না। এই জায়গায় অন্ধকার বেশি। আমি বেশ অবাক হলাম, এত রাতে একটা মেয়ে বাইরে কেন? মেয়েটা আবার বলল, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। মেয়েটার কণ্ঠ শুনে এবার আমার মনে হলো সে সত্যি কোনো বিপদে পড়েছে। এবার আমি তার দিকে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি এত রাতে বাইরে কেন, আর আপনার কি সাহায্য লাগবে খুলে বলবেন আমাকে। মেয়েটা উত্তরে বলল, আমি এলিজা গোমেজ। আমি আমার এক আত্মীয়ের বাসায় গিয়ে আটকে পড়েছিলাম, এবং রাস্তায় গাড়ি খারাপ হওয়ায় ড্রাইভার আমাকে একা নামিয়ে দিয়ে চলে যায়। তারপর থেকেই হেঁটে চলেছি। রাস্তায় কোনো গাড়ি পেলাম না, কারণ তখন রাত 1টা, এবং এক সময় প্রচণ্ড বাতাসের সাথে ঝড় শুরু হলো। একা একা বাসায় যেতে আমার খুব ভয় করছে। হঠাৎ আমি আপনাকে দেখতে পেয়ে যাই, এবং তাই সাহায্যর জন্য ডাকলাম। আমাকে যদি বাড়িতে পৌঁছে দিতেন তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মেয়েটার কথা আমার বিশ্বাস হয়ে গেল, এবং যেভাবে কথাগুলো বলছিল তাতে বিশ্বাস না করার কথা নেই। এবং তবে আরেকটা বিষয়ে আমার একটু কৌতূহল হচ্ছে। এলিজা বলে আপনার নামটা? আমি বলি, রাহাত হাসান, একটা বেসরকারি ব্যাংকের জেনারেল ম্যানেজার। আমি এলিজাকে জিজ্ঞেস করলাম, এলিজা আপনার বাসাটা ঠিক কোন দিকে? এলিজা ওর বাসার ঠিকানা বলল। আমার বাসা থেকে খানিকটা দূরেই এলিজার বাসা। তাই আমি ভাবলাম আমার যখন দেরি হয়ে গেছে তাহলে এলিজাকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় ফিরবো।
এখনো বৃষ্টি থামেনি, আরো দ্বিগুণ জোরে বাতাস বইছে, সাথে সাথে যোগ হয়েছে বজ্র বিদ্যুতের চমকানি, প্রবল গর্জনে মেঘ যাচ্ছে। আমি এলিজার সাথে হাঁটছি, কিছুক্ষণ দুজনেই চুপ ছিলাম। পরিবেশ হালকা করার জন্য আমি নীরব ভেঙে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে কে কে আছে? এলিজা বলে, আমি আমার স্বামী জর্জের সাথে থাকতাম এবং আমাদের বিয়ের 2 বছর পরে আমরা এই নির্জন জায়গায় এসে বাড়ি কিনি এবং বাড়িটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। বিয়ের 2 বছর খুব সুখেই কাটছিল। এবং এইটুকু বলে এলিজা থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? এলিজা বলে, হ্যাঁ, সব জানতে পারবেন, আপনার এসব জানা খুবই জরুরি। আমি তো এতদিন ধরেই অপেক্ষা করছি, সব জানাতে হবে। এবং খুবই অদ্ভুত শীতল কণ্ঠে এলিজা এই কথাগুলো বলে আমাকে হতভম্ব করে দিয়ে উচ্চ স্বরে হেসে উঠল এবং সেই সাথে বাজ পড়ার মতো বিকট শব্দ। ওর হাসি বাজ পড়ার শব্দকেও হার মানাবে। এলিজার হাসি আর বাজ পড়ার শব্দ পরিবেশটাকে কেমন রহস্যময় করে তুলল। আমার কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠল ওর হাসি শুনে। এবং আর বাজ পড়ার সময় ক্ষণিকের আলোতে আমি ওর মুখটা দেখতে পেলাম, কেমন যেন রক্তশূন্য, ফ্যাকাশে, রুক্ষ প্রকৃতির চেহারাময়। হাসছে ওর চেহারায় কোনো প্রাণবন্ত ভাব নেই কোনো কমলতা। একটা মেয়ের চেহারা এতটা রুক্ষ হতে পারে? যাই হোক, আমি এলিজার এ কথার মানে বুঝতে পারলাম না। এলিজা কেন বলল যে আমার জানা খুবই জরুরি, আর অপেক্ষাটাই বা কিসের জন্য? এসব প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। নিশ্চয়ই এসব কথার মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এই প্রথমবারের জন্য এলিজাকে আমার স্বাভাবিক এবং অদ্ভুত বলে মনে হলো, তবে আমি মুখে কিছুই বললাম না। আমার হঠাৎ মনে হলো আমি এলিজাকে আগেও দেখেছি, কিন্তু এই নামের কাউকে চিনতাম না বলে মনে হয় না। এবং এলিজার কথা আমার হুঁশ ফিরল। এলিজা বলল, দুঃখিত এভাবে হাসার জন্য। আপনি কি ভয় পেয়েছেন? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না মিসেস এলিজা, আপনি যা বলতে চাইছেন বলুন। আচ্ছা, কিসের অপেক্ষায় আছেন আপনি? এলিজা বলে, বলবো তো অবশ্যই। যার অপেক্ষায় বিষয়টা এমনিতেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, তবে আপনার অদম্য কৌতূহল দমন করুন। এসব বলতে বলতে এলিজার কণ্ঠ ক্ষীণ হয়ে গেল এবং এলিজা বলতে লাগলো, শুনুন তাহলে আমার দুর্ভাগ্যের কথা। আজ থেকে 7 বছর আগের কথা। তখন বৈশাখ মাস, দিনটা ছিল 13 তারিখ। নতুন বাড়িতে উঠেছি মাত্র 2 দিন আগে। আমি আর জর্জ ঘুরতে খুবই পছন্দ করতাম, তাই 13 তারিখ সকালবেলা ঘুরতে বের হলাম। সারাদিন ঘুরে বেরিয়ে রাতের খাবারটা বাইরেই সারলাম এবং অবশেষে আমরা একটা সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। সারাদিন আবহাওয়া ভালো ছিল, কিন্তু হঠাৎ প্রকৃতির বৈরী রূপ করলো আমাদের এবং সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে গেল। তারপরেই শুরু হলো মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানি, এরপরে বৃষ্টি শুরু হলো। ঠিক আজকের দিনের মতোই পরিবেশ। তখন অনুমানিক রাত 1টা। যেহেতু এই এলাকায় খুবই নির্জন আর ঝড় বৃষ্টি চলছে, তাই আমরা গাড়ি না পেয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই হেঁটে বাড়ি ফিরছিলাম। এতে অবশ্য আমাদের খারাপ লাগছিল না। আমরা গল্প করতে করতেই বাসায় ফিরছিলাম। রাস্তায় আলো ছিল সামান্য, সেটা থাকা আর না থাকা একই কথা। তবুও হেঁটে আসতে তেমন সমস্যা হচ্ছিল না। ফোনও বাসায় ফেলে রেখে গিয়েছিলাম, তাই ফোনের টর্চ জ্বালানোর সুবিধাও হয়নি। এবং হঠাৎ গাড়ি হেডলাইটের তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ না দিয়েই একটা গাড়ি দ্রুত বেগে ছুটে আসে। আসন্ন বিপদ বুঝতে পেরে জর্জ আমাকে অন্যদিকে ঠেলে সরিয়ে দেয়। আমি বেঁচে গেলাম, কিন্তু আমার জর্জ সেই রাতেই মারা গেল, গাড়ির নিচে চাপা পড়ে। গাড়ি চালক চাইলেও আমাদের হাসপাতালে নিয়ে যেতে পারত, কিন্তু তাহলে জর্জকে বাঁচানো যেত। এটুকু বলে এলিজা কাঁদছে। ঘটনাটা শুনে আমার গা হিম হয়ে গেল। তবুও আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। আমি কি বলে এলিজাকে থামাবো বুঝতে পারছি না। আমি বলি, মিসেস এলিজা, শান্ত হন। এলিজা থামলো এবং এলিজা, এখানেই দাঁড়ান এবং এই যে আমার বাড়ি দেখা যাচ্ছে। আমি এলিজার কথা শুনতে শুনতে ভুলে গিয়েছিলাম যে আমরা আমার বাড়ি ছাড়িয়ে অনেক দূর চলে এসেছি। ভেবেছিলাম এলিজার বাড়ি আমার বাড়ির কাছেই হবে, কিন্তু না, আমার বাড়ি থেকে এলিজার বাড়ির দূরত্ব অনেক বেশি। এখানে একটা ল্যাম্পপোস্ট চলছে এখনো এবং বৃষ্টি থামেনি তখনও। আর আমি এলিজাকে ঠিক আগের মতোই রুক্ষ ফ্যাকাশে চেহারায় দেখতে পাচ্ছি। এলিজার বাড়িটা গলির ভেতরে, গলির মাথা দাঁড়িয়ে বাড়ির দিকে দেখছি। এখান থেকে দেখে মনে হচ্ছে বাড়িটা খুবই জরাজীর্ণ। এই বাড়িতে মানুষ বাস করতে পারবে বলে তো মনে হচ্ছে না। তাহলে এলিজা কিভাবে এই বাড়িতে থাকে? খুবই অদ্ভুত লাগলো ব্যাপারটা। আমি এলিজাকে বললাম, এবার কি আপনি বাড়িতে একা একা যেতে পারবেন? এলিজা বলে, এতটুকু যখন এসেছেন তাহলে আমার বাড়ির সিঁড়ি পর্যন্ত দিয়ে আসুন, তাহলে আপনার কাজ শেষ। আমি কি মনে করে যেন আর আপত্তি না করে এলিজার সাথে তার বাড়ির দিকে রওনা হলাম। দোতলা বাড়ি, বাড়ির গেটটা ধাক্কা দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল
এলিজা বলে, আমি দোতলায় একদম শেষ ঘরটায় থাকি, আমার সাথে ওপরে উঠে আসুন। আমি বললাম, আপনি কি ঘরে একটু আলো জ্বালাতে পারবেন? কিছুই তো দেখা যাচ্ছে না। এলিজা বলে, আমি দুঃখিত, ঘরে বিদ্যুতের লাইনের সমস্যা হয়েছে, 5 দিন যাবৎ হবে। আমি মোমের আলোতে কাজ চালিয়ে নেই, কিন্তু মোম আবার শোবার ঘরে, তাই কষ্ট করে এই অন্ধকারের মধ্যে আপনাকে সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে হবে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকলাম, কাঠের তৈরি সিঁড়ি, প্রত্যেক ধাপে ধাপে অন্ধকার এত পেয়ে আছে, সিঁড়িতে পা দিয়েই মনে হলো এগুলো ভেঙে পড়বে। সিঁড়িগুলো বহুদিন ধরে নড়বড়ে হয়ে আছে এবং বলে মনে হয় আমার, এবং প্রত্যেকটা ধাপে আমি খুব মন দিয়ে উঠছি এবং একটু থেকে একটু হলেই আমি পড়ে যেতে পারি। এবং এলিজা বেশ সাবলীলভাবেই এই ভাঙ্গা সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, তবে আমার উঠতে দেরি হচ্ছে বলে সে তার গতি একটু স্লো করলো। আমি এলিজাকে জিজ্ঞেস করলাম, মিসেস এলিজা, আপনার বাড়িটা কতদিনের পুরনো? এরকম বাড়িতে চলাফেরা করতে আপনার সমস্যা হয় না? এলিজা বলে, আমরা বহু পুরনো এই বাড়ি খুব কম দামে কিনেছিলাম। আমরা যখন বাড়িটা কিনেছিলাম তখন এর বয়স ছিল 21 বছর। এখন বাড়িটা বর্তমান বয়স হচ্ছে 28 বছর। আর আমি একা মানুষ, দরকার ছাড়া বাড়ি থেকে তেমন বের হই না, তাই এখানে আমার কোনো সমস্যা হয় না। আর আমার কাছে জর্জের শেষ স্মৃতি এই বাড়ি, আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। আমি আর কোনো কথা বললাম না। আমরা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এসেছি। এলিজা বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, এবার আপনি যেতে পারেন। এই বলে আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই এলিজা চলে গেল। ঘরে প্রবেশের আগেই ঠিক যেন হাওয়ায় উবে গেল এবং অবয়ব হিসেবে, এবং আমি আবার অবাক হলাম। মনকে সান্ত্বনা দিলাম এই বলে যে অন্ধকারে বলে আমি এলিজাকে আর দেখতে পাইনি। একটা মানুষ কিভাবে হাওয়ায় মিশে যেতে পারে? আমি দেরি না করে নিকশ কালো এই অন্ধকারের ভেতরে হাতড়ে হাতড়ে সিঁড়ি বেয়ে নেমে এলাম। এই বাড়ি, এলিজা, সবকিছুই কেমন অদ্ভুত। আমি বাড়ির গেট খুলে গলি দিয়ে রাস্তায় নেমে আসলাম। বৃষ্টি আরো বেড়েছে, কিন্তু আমাকে বাড়ি পৌঁছাতে হবে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। মনে হচ্ছে এলিজার বাড়িতে ফিরে গিয়ে বলি আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে। নিজের এই চিন্তায় নিজের মনেই কিছুটা হেসে নিলাম, কিন্তু একটা জিনিস আমার মাথা থেকে আমি তাড়াতে পারছি না। আমি এলিজাকে আগে কোথাও দেখেছি মনে হয়। একবার ভেবেছিলাম এলিজাকেই জিজ্ঞেস করব, কিন্তু করা হয়ে ওঠেনি। এসব কথা ভাবতে ভাবতেই আমি এগোচ্ছি। হঠাৎ আমি সামনে ল্যাম্পপোস্টের হালকা আলোয় একটা কালো গাড়ি দেখতে পেলাম। আরে, এ তো আমার গাড়ি, এটা এখানে কিভাবে এলো? আমি অসম্ভব বিস্মিত হলাম। ততক্ষণে আমার বুঝতে বাকি রইল না কি ঘটে চলেছে আমার সাথে। এবার নিজে থেকেই আমি সবকিছু মেলাতে পারছি। খেয়াল হলো আজ তো 13 তারিখ। পুরনো স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। সেই 7 বছর আগের দুর্ঘটনার কথা মনে পড়ে গেল আমার। এই 7 বছর নানা ব্যস্ততায় আমি ভুলে গেছিলাম পুরো ঘটনাটা। তার মানে একটু আগে এলিজা আমাকে মিথ্যে বলেছে। আজকের দিনের অপেক্ষায় ছিল মেয়েটা। গাড়িটা আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে। আমি যেদিকে যাচ্ছি গাড়িটাও সেদিকে আমার পেছনে পেছনে ধাওয়া করে ছুটছে। বুঝতে পারলাম আজ আর নিস্তার নেই। আমি ক্ষণিকের জন্য গাড়ির খোলা কাচ দিয়ে দেখতে পেলাম গাড়িতে বসে আছে দুটো ছায়ামূর্তি। আমি তাদের চেহারা দেখতে না পারলেও বুঝতে ভুল করলাম না, সে দুটো হলো এলিজা ও জর্জের আত্মা। আর কিছুই ভাবার সময় পেলাম না। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি গাড়ির দিকে। গাড়িটা প্রচন্ড গতিতে ধেয়ে আসছে আমার দিকে। পরিশেষে বলা যায় পরের দিন সকালবেলা রাস্তায় পুলিশ একটি লাশ উদ্ধার করে। লাশটার মুখ দেখে চেনার উপায় নেই, পুরো মুখ থেতলে গিয়েছে। দেখে মনে হচ্ছে গাড়ি চাপা দিয়ে গেছে। তার পকেটে থাকা আইডি কার্ড থেকে শনাক্ত করা গেল এবং এটা জেনারেল ম্যানেজার রাহাত হাসানের লাশ। 7 বছর আগে এই রাস্তায় এই দিনেই এক দম্পতির অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তাদের নাম ঠিকানা অজ্ঞাতই রয়ে গেছিল। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিল মাসুদ রানা টাঙ্গাইল থেকে। তাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য।